নয়াপল্টনে বিএনপির সমাবেশের পর নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, আটক বেশ কয়েকজন। পরিকল্পিতভাবে সম্প্রীতি নষ্ট করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। রংপুরের পীরগঞ্জের ঘটনা তদন্তে ধর্মভিত্তিক গোষ্ঠীর জড়িত থাকার যোগসূত্র পেয়েছে পুলিশ, আরও ৩ জন গ্রেফতার, লুট করা মালামাল উদ্ধার। বিদেশিদের জন্য বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে সব সুবিধা দেবে সরকার, বাণিজ্য ও বিনিয়োগ সামিটে প্রধানমন্ত্রী। জোরদার করা হয়েছে বাণিজ্য কূটনীতি। এবং মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনির ৩য় দফায় জামিন মঞ্জুর, চার্জশিট আমলে নেয়ার বিষয়ে আদেশ ১৫ নভেম্বর। সময় সংবাদের সঙ্গে আছি শায়লা রহমান ইমা। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশ শেষে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। সমাবেশ শেষে বিএনপি কর্মীরা নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে। এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে জনগণের যে সংগত আন্দোলন দাবির পক্ষে, তার ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, তার ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, তার বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য, একটা স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে বেঁচে থাকার যে অধিকার, সেই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যখন আন্দোলন শুরু করেছে, ঠিক সেই সময় হিন্দু মুসলমান মধ্যে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে একটা পরিকল্পিত দুর্গা পূজার সময়, দুর্গা উৎসবের সময় একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র করেছে। তারা যখন সমাবেশ করে পুলিশ চতুর্দিকে ছিল, পুলিশ কোনো ধরনের উস্কানিমূলক কোনো কথা বলে নাই এবং পুলিশ কোনো হামলা এবং লাঠিচার্জ করে নাই। যখন পার্টির মহাসচিব বক্তব্য শেষ করলো, যে উনি বলল যে কোনো ধরনের সমাবেশ হবে না, কোনো ধরনের মিছিল হবে না, এরপরেও নেতাকর্মীরা মিছিল নিয়ে আমাদের পুলিশের উপর আক্রমণ করে, পুলিশকে আহত করে, বাধ্য হয়ে পুলিশ সেখানে লাঠিচার্জ করে। এই মুহূর্তে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছেন সহকর্মী রাশেদ লিমন। সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রাশেদ, শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার পরে যে আসলে সেই সময়টাতে আমরা দেখেছি যে নাইটিঙ্গেল মোড়ে যে একদম রণক্ষেত্র পরিণত হয়েছিল, সেই পরিস্থিতি অনেকটাই এখন শান্ত রয়েছে। তবে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়, পল্টনের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কার্যালয়ে কিন্তু এখন চাপা উত্তেজনা বিরাজ করছে এবং এখনও বেশ কিছু কেন্দ্রীয় নেতাকর্মী ভিতরে রয়েছেন এবং বাইরেও কিছু নেতাকর্মী তারা অবস্থান রয়েছেন। আমি যদি একটু ঘটনাটা বলি যে আজকে মূলত একটি কর্মসূচি ছিল বিএনপির সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে পায়তারা, তার প্রতিবাদে তারা একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল, যেটি আসলে 11টা নাগাদ, বেলা 11টা নাগাদ হওয়ার কথা ছিল। এবং সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা দেখেছি সকালে আসলে 9:30টার পর থেকেই কিন্তু নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হতেছিলেন। মূলত আসলে যেটি বলছিলাম যে তাদের যে ব্যানারগুলো ছিল বা তাদের যে আয়োজন ছিল, সেটি ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পায়তারার প্রতিবাদে। কিন্তু শুরু থেকেই তারা যে স্লোগান দিচ্ছিল, তাতে কিন্তু আসলে সরকারের বিভিন্ন সমালোচনা করেই তারা আসলে স্লোগানগুলো দিচ্ছিলেন। কিন্তু এক পর্যায়ে বেশ কয়েকজন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে, সেগুলো আমাদের আসলে ক্যামেরায় ধরা পড়েছে। পরে বিএনপির নেতাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ছোট্ট এক পর্যায়ে কথা হয় এবং তারা আসলে পরে সিদ্ধান্ত হয় মিছিল নয়, তারা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ করবে। এবং সমাবেশটা আসলে সংক্ষিপ্তই ছিল, 11টার পরে শুরু হয়ে 11:30টার মধ্যেই তারা শেষ করেছেন। বিএনপি কেন্দ্রীয় নেতারা কথা বলেছেন। মূলত তাদের আসলে যে বিষয়টি ছিল, তারা সরকারের অবিলম্বে এই সরকারকে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে এরপরে একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন। তারা একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের গঠনেরও দাবি জানিয়েছেন। এবং এর পরপরই আসলে বিএনপি মহাসচিব নিজেই কিন্তু ঘোষণা দিয়েছেন এখানে যে তাদের যে পূর্ব নির্ধারিত যে মিছিল করার কথা, সেটি হচ্ছে না। এই সংক্ষিপ্ত এই সমাবেশের মাধ্যমেই তাদের আজকের কর্মসূচি বা তাদের প্রতিবাদ কর্মসূচি শেষ। এবং এর পরে আমরা দেখেছি যখন এই সমাবেশের একটি বড় অংশ যখন যারা নাইটিঙ্গেল মোড় থেকে বেরোয় যাচ্ছিল, তখনই কিন্তু এক পর্যায়ে তারা এই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায়। তখন আমরা দেখেছি টিয়ার সেল, তারপরে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের মতো ঘটনা ঘটেছে।
হয়েছিল এবং এরপরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তারা আসলে যেহেতু তাদের মিছিল করার কথা ছিল না, তারপরও তারা মিছিল নিয়ে যাচ্ছিল এবং সেই মিছিল থেকেই বিনা উস্কানিতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর উপর চড়া হয়েছে এবং তাদের উপর বিভিন্ন নেতাকর্মীরা ইটপাটকেল ছাড়ার প্রতিবাদেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই তারা আসলে টিয়ার সেল বা ফাঁকা গুলি সেগুলো করেছে। তো এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে দেওয়ার মতো তথ্য। ইমা, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ সমাবেশের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রাশেদ লিমন। রংপুরের পীরগঞ্জে মাঝিপাড়ার সহিংসতা ঘটনার তদন্ত নতুন মোড় নিয়েছে। ক্ষতিগ্রস্তরা শুরু থেকে ঘটনার সঙ্গে জামায়াত শিবিরের সংশ্লিষ্টতার অভিযোগ করে আসছে, কিন্তু গাইবান্ধা থেকে সহযোগী সহ সক্রিয় এক শিবির ক্যাডারকে গ্রেফতারের পর এই ঘটনায় ধর্মভিত্তিক একটি গোষ্ঠীর সম্পৃক্ততার যোগসূত্র পেয়েছে পুলিশ। তারিকুল ইসলাম ও শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। পুলিশের বাধায় পরিতোষের বাড়িতে হামলা করতে না পেরে ৩০০ গজ দূরে মাঝিপল্লীতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে হামলাকারীরা। সেদিন এলাকার চিহ্নিত কিছু জামাত শিবিরের সাথী সমর্থকদের সঙ্গে শত শত অচেনা মানুষ সহিংসতায় অংশ নিয়েছিল। পরে জানা গেছে গাইবান্ধার পলাশবাড়ি, সাদুল্লাপুর, পাশের মিঠাপুকুর থেকে তারা এসেছিল। এলাকাগুলো জামাত শিবির অধ্যুষিত বলে পরিচিত। চিনতে পাইনি, মেলা মানুষজন হচ্ছিল। এরা বহিরাগত ছিল, আমাদের এলাকার লোকজন খুব কম ছিল। কেউ লুট করছে, কেউ বাড়িতে আগুন দিছে। আমরা এদের ভয়ে আমরা বউ বাচ্চাদেরকে নিয়ে মুসলমানদের বাড়িতে যাই, ধান খেতে লুকাই। এরই মধ্যে পুলিশ যাদের গ্রেফতার করেছে তাদের অনেকের বাড়ি ওই সব এলাকায়। সটিবাড়ি, মিঠাপুকুর, পলাশবাড়ি এই জায়গা থেকে ধরতেছে। জামাত শিবিরের লোকজন ছাড়া কিরা ঘটাবে এই ঘটনা? মুসলমান তো ঘটনা নাই। প্রশাসন থাকাতেই এই পাড়াতে আসে ওই বাড়িতে আগুন ধরে দিল। সোমবার পলাশবাড়ির ধাপেরহাট এলাকা থেকে মাঝিপল্লীর হামলায় সরাসরি জড়িত মামুন এবং ওমর ফারুক নামে দুই শিবির ক্যাডারকে গ্রেফতার করে 7 দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। এদের মাধ্যমে ঘটনার মোটিভ ও মাস্টারমাইন্ডদের খুঁজে দেখতে চায় পুলিশ। তারা জামাত শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, পর্দার আড়ালে থেকে গোপনে গোপনে এই ধ্বংসাত্মক কার্যকলাপের সঙ্গে তারা লিপ্ত। সো এই ঘটনায় তাদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। এরই মধ্যে পুলিশের হাতে গ্রেফতার 66 জনের মধ্যে প্রথম দফায় 37 জন এবং দ্বিতীয় দফায় আরও 13 জনকে রিমান্ডে নিয়ে করা জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর অনেক তথ্য পাওয়ার দাবি করছেন পুলিশ সুপার। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। সময় সংবাদে আরও থাকছে, উদ্বোধনের 4 বছরের মাথায় চট্টগ্রামের এম এ মান্নান ফ্লাইওভারের পিলারে ফাটল, নির্মাণ ত্রুটি কারণ পরিদর্শনে গিয়ে জানালেন সিটি মেয়র। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে অবকাঠামো ও নীতিগত সুবিধা প্রদানে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে বিনিয়োগ করলে দক্ষিণ এশিয়ার বাজারও ধরতে পারবেন ব্যবসায়ীরা। সকালে গণভবন থেকে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভবিষ্যতে রপ্তানি পণ্য যেমন বাড়াতে হবে, তেমনি বাণিজ্য কূটনীতিতেও অগ্রসর হতে হবে। প্রায় 13 বছরে আমরা দেশের প্রতিটি খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করেছি। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছি বলে আজকে আমাদের এই সাফল্য আসতে সক্ষম হয়েছে। বিনিয়োগ বান্ধব পরিবেশের উন্নতির জন্য আমরা অবকাঠামো সহ অন্যান্য নীতিগত সহায়তা প্রদানে অঙ্গীকারবদ্ধ। বাণিজ্য কূটনীতি জোরদার করার জন্য আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোতে 23টি বাণিজ্যিক উইং কাজ করছে। আসলে এখন ইকোনমিক ডিপ্লোম্যাসিটাই বেশি কাজ করে, সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি। যারা বিনিয়োগ করতে আসবেন তারা শুধু বাংলাদেশ পাবেন না, আমি বলবো দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ারও দেশগুলিতে তাদের একটা সুযোগ থাকবে এই বাজারগুলি ধরার এবং রপ্তানি করার। প্রাচ্য পাশ্চাত্য একটা যোগাযোগের ব্রিজ হিসেবে বাংলাদেশ গড়ে উঠবে ভবিষ্যতে। নতুন নতুন পণ্য আরও কি আমরা উৎপাদন করতে পারি এবং আমরা রপ্তানি করতে পারি, সেটাও গবেষণা করে বের করতে হবে, সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত অনুষ্ঠানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সরাসরি যাচ্ছি সেখানে। 10টি বিভাগ ছিল, সেই 10টির মধ্যে আবার আরেকটি যুক্ত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায়। আপনারা দেখেছেন এনআইডির কার্যক্রম আমরা সম্পূর্ণভাবে শুরু করতে পারিনি, এখনও আমাদের পরিকল্পনা চলছে এবং কিভাবে এটাকে সুষ্ঠুভাবে আমরা এগিয়ে নিয়ে যাব সেটার জন্যই পরিকল্পনা চলছে। এটা হয়তো আরও কিছুদিন সময় লাগবে এটাকে আমাদের রান করার জন্য।
এনআইডি আগে ছিল ইলেকশন কমিশনের মাধ্যমে। ইলেকশন কমিশন যারা ভোটার তাদেরকেই এনআইডিটা দিতেন, কিন্তু এনআইডিটা এখন সারা বিশ্বে মানে জন্ম থেকে শুরু করে একদম মৃত্যু পর্যন্ত এনআইডির আওতায় থাকে। তো আমাদের ইলেকশন কমিশন 18 বছর পরের থেকে সেই এনআইডিটা দেওয়া হতো, ভোটার লিস্টের অন্তর্গত হতো। সেই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু এটা জিরো থেকে শুরু করে মানে জন্মদিন থেকেই এনআইডি প্রথা চালু করার জন্য চিন্তা ভাবনা করেই আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে দিয়েছেন। আমরা সেই অনুযায়ী সেই কাজ করে যাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে থাকেন জিরো টলারেন্সের জন্য আইন শৃঙ্খলা রক্ষা এবং মাদক সবটাই তিনি জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন এবং আমরা সেইভাবেই কাজ করে যাচ্ছি। আমি অতি সম্প্রতি একটি ঘটনার কথা বলি, একটি ঘটনার কথা বলি। আমাদের বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির পিতা, তিনি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের স্বপ্ন দেখতেন এবং তিনি বিশ্বাস করতেন। তিনি সেই জন্যই আমাদের কনস্টিটিউশন বলেন সব জায়গায় তিনি সেই কথাটা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে এদেশ সবার, এদেশে কোনো ধর্ম নিয়ে বৈষম্য হবে না, এটা ধর্ম নিরপেক্ষ দেশ হবে। আমরা সেটাই হাজার বছর ধরে বাংলাদেশের সেটাই হয়ে আসছে। আমরা এই ইদানিংকালে দেখলাম একটি পূজার মণ্ডপে আমাদের একটা সহিংসতা দেখলাম। সহিংসতার ঘটনাটাও আপনারা দেখেছেন, যেটা আমরা কোনোদিন এগুলি হতে দেখি নাই। আমরা দেখেছি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যার যার ধর্ম এবং যার যার আনন্দ সবাই মিলেমিশে চলত। পূজা মণ্ডপে কে বা কাহারা প্রথমে আমরা দেখলাম যেটা কোরআন শরীফ রেখে দিয়ে একটা বিব্রতকর পরিস্থিতি, একটা উত্তেজনার সৃষ্টি করার প্রয়াস পান। আমরা প্রথম থেকেই ধরেই নিয়েছিলাম যে কোরআন শরীফের যে ধরনটা ছিল, যেই কোরআন শরীফটা ওখানে রেখেছিল, এটা কোনো এক জায়গা থেকে আসতে পারে। আমরা কারণ এই কোরআন শরীফের আমরা যারা হজে গিয়েছেন আপনারা সবাই দেখেছেন, সৌদি আরবে যে কোরআন শরীফ দেয় সেই কোরআন শরীফ আমাদের মানে আমরা সেইভাবে কোরআন আরবি পড়ি না। আমরা যেইভাবে পড়ি সেইভাবে কোরআন শরীফ আমাদের হাতে দেয় না। হজে গেলে সবাই হাতে কোরআন শরীফ দিয়ে দেয়। এইগুলি সাধারণভাবেই আমরা অনেকেই পড়তে পারি না, সবাই না, অনেকেই পড়তে পারি না। আমরা নিয়ে পার্শ্ববর্তী মসজিদে দিয়ে আসি। এই মসজিদটাও তার ব্যতিক্রম হয়নি, এইরকম কিছু কোরআন শরীফ ছিল। আমাদের পুলিশ, আমি আগেই বলেছি, আমাদের দক্ষতায় বিজ্ঞতায় পুলিশ এখন যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে। আমরাও এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলাম, এটাকে আমাদের উদ্ধার করতেই হবে। আমরা পুলিশের সব বাহিনীকে আমরা সেখানে পাঠিয়েছিলাম যে এটাকে উদ্ধার করতে হবে। তো পুলিশও ঠিক সেই ধরনের ধারণা নিয়ে এই কোরআন শরীফটা কোত্থেকে আসলো। তারপরে আমরা দেখলাম একটা মসজিদ, একটা সিসি ক্যামেরা ছিল, সেই মসজিদের পাশে একটা পুকুর ছিল, পুকুরে মাছ চাষ করতো। পুকুরের মাছ সুরক্ষার জন্য সেই মাছের যিনি চাষ করতেন তিনি সেই মসজিদের বারান্দায় একটা মানে ক্যামেরা বসিয়েছিলেন, সেই ক্যামেরাটা মুভ করতো 360 ডিগ্রি মুভ করতো, এবং অত্যাধুনিক একটি ক্যামেরা। সেই ক্যামেরাটাই প্রথম আমাদের ইসে আসলো এবং আমরা দেখলাম একটি লোক সেই কোরআন শরীফ নিয়ে যাচ্ছেন, আবার আসছেন, আবার রাখছেন, আবার আসছেন। তাকে ফলো করতে করতে আমরা কুমিল্লার সবগুলো ওই পূজা মণ্ডপের ধারে কাছে যত ক্যামেরা সবগুলোতে আমরা দেখলাম যে আমরা সত্যিকারের রহস্যটা পেয়ে গেলাম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরিমণি সহ 3 জনের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন পরিমণি। শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন আদালত। জামিন মঞ্জুর হয় অন্য 2 আসামি আশরাফুল ইসলাম দীপু এবং কবির হোসেনেরও। এর আগে 4 আগস্ট অভিযান চালিয়ে পরিমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র্যাব। বনানী থানায় পরিমণি ও তার সহযোগী দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাও করে র্যাব।
এ মামলায় পরিমণিকে প্রথমে 4 দিন এবং পরে আরও 2 দফায় রিমান্ডে নেওয়া হয়। 31শে আগস্ট গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্ত হন এ চিত্রনায়িকা। 4 অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। গত 10 অক্টোবর বিচারক সত্যব্রত শিকদারের আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন। ওই দিনই পরিমণি সহ 3 জনের স্থায়ী জামিন আবেদন মঞ্জুর হয়। নির্মাণের 4 বছরের মাথায় চট্টগ্রামের এম.এ. মান্নান ফ্লাইওভারের একটি পিলারে ফাটল দেখা দিয়েছে। নির্মাণ ত্রুটির কারণে এমন ঘটনা বলে ধারণা সিটি মেয়রের। এই মুহূর্তে বহদ্দার হাটে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস, সরাসরি যাচ্ছে তার কাছে। পার্থ। ধন্যবাদ। চট্টগ্রামের বহদ্দার ফ্লাইওভারের আরাকান সড়কমুখী র্যাম্পের 2টি পিলারে কিন্তু ফাটল দেখা দিয়েছে। গতকাল রাত 11টা থেকে এই ফাটল দেখা দেয়। এরপর সাধারণ মানুষজন এই ফাটল দেখার পর পুলিশ প্রশাসন এবং স্থানীয় কাউন্সিলরকে জানায় এবং এরপরই কিন্তু পুলিশ প্রশাসন এবং স্থানীয় কাউন্সিলর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ফ্লাইওভারের উপরে র্যাম্পের যে অংশ দিয়ে আরাকান সড়কে গাড়ি চলাচল করে সেই অংশটুকু কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সকাল থেকে আমরা দেখছি এলাকায় যারা সাধারণ মানুষজন রয়েছে তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক উৎকণ্ঠা বিরাজ করছে। তার কারণ হচ্ছে 2012 সালে ফ্লাইওভার দুর্ঘটনায়, এই বহদ্দার ফ্লাইওভার দুর্ঘটনায় 14 জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল। সেক্ষেত্রে আবার এই বহদ্দার ফ্লাইওভারের যে র্যাম্পটি করা হয়েছে যানজট নিরসনের জন্য, সেই র্যাম্পটি কিন্তু 2টি পিলারে ফাটল দেখা দিয়েছে। যানজট নিরসনে সিডিএ নগরীর ষোলকবহর থেকে বহদ্দারহাট 1 কিলোমিটার পর্যন্ত এম.এ. মান্নান ফ্লাইওভারের নির্মাণের উদ্যোগ নিয়েছিল 2010 সালের জানুয়ারিতে। এরপর 2012 সালের ফ্লাইওভার দুর্ঘটনা ঘটে যেখানে 14 জন নিহত হয়। এরপর নির্মাণ কাজে তদারকি পেয়েছিল চট্টগ্রাম বাংলাদেশ সেনাবাহিনী এবং নির্মাণ কাজ শেষে 2013 সালের 12 অক্টোবর এই ফ্লাইওভারের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর ফ্লাইওভারটি কার্যকর না হওয়ায় 2016 সালের ডিসেম্বরে আরাকান সড়কমুখী র্যাম্প নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 326 মিটার দীর্ঘ এবং 6.7 মিটার চওড়া র্যাম্পটি নির্মাণ শেষে 2017 সালে যান চলাচলের জন্য কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয় এবং খুলে দেওয়া হয়। 4 বছর যেতে না যেতেই কিন্তু আবার সেই একই ধরনের আতঙ্ক ফিরে এসেছে বহদ্দারবাসীর মধ্যে এবং তারা বলছেন 2012 সালে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার যাতে আর কোনোভাবে পুনরাবৃত্তি না হয়, সিটি কর্পোরেশন কিংবা সিডিএ যারা এর নির্মাণ কাজ করেছিল তারা দ্রুত জাতের ব্যবস্থা নেয়। আমরা দেখেছি কিছুক্ষণ আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরী এখানে এসেছিলেন। তিনি পিলার দুটির যে ক্ষতিগ্রস্ত স্থান সেগুলো পরিদর্শন করেছেন এবং তিনি বলেছেন নির্মাণ ত্রুটির কারণে এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে এবং সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলীও বলেছেন নকশা কিংবা নির্মাণের গাফিলতি না থাকলে আসলে এই পিলার এ ধরনের ক্ষতিগ্রস্ত হতো না। তো সেক্ষেত্রে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যেহেতু এই ফ্লাইওভার নির্মাণের সাথে জড়িত, সিটি কর্পোরেশন এবং সিডিএ সমন্বয় করে কি ব্যবস্থা নেওয়া যায় সেটি পরবর্তীতে জানানো হবে। তবে বর্তমানে র্যাম্পের উপর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর বহদ্দারহাট থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামের বহদ্দারহাট থেকে সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। জয়পুরহাটের কালায়ে আবারও সক্রিয় হয়ে উঠেছে কিডনি বেচাকেনা চক্রের দালালেরা। তাদের খপ্পরে পড়ে গত 10 বছরে 350 মানুষ কিডনি বিক্রি করে ভিটে ছাড়া ও রোগে আক্রান্ত। তবে পুলিশ ও প্রশাসনের দাবি সাধারণ মানুষদের জনসচেতনতা বাড়াতে ও কিডনি বেচাকেনা বন্ধে কাজ করছে তারা। জয়পুরহাট থেকে স্টাফ রিপোর্টার শাহিদুল ইসলাম সবুজের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। দেশের আইন অনুযায়ী কিডনি বিক্রিতে রয়েছে নানা নিষেধাজ্ঞা, অথচ জয়পুরহাটের কালায়ে স্থানীয় দালাল চক্রের খপ্পরে পড়ে 2011 সাল থেকে শুরু হয় কিডনি বিক্রির প্রবণতা। সেই সময় গণমাধ্যমে কিডনি বিক্রির খবর প্রকাশ পেলে নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। এরপর দীর্ঘদিন বন্ধ থাকলেও আবারও সক্রিয় হয়ে ওঠে চক্রের দালাল সদস্যরা। অভাব দূর করতে কিডনি বিক্রি করে দেয়া এসব সাধারণ মানুষ আজ অনেকেই বাড়ি ছাড়া। অনেক কষ্ট ছিল, মানুষের বাড়িতে কাজ করে করে খাইছি, আমার সংসার চলে না, তখন আমি অভাবে পড়ে ডাক করছি। আমি অভাবের কারণে ঢাকা পিজি হাসপাতালে 2 লাখ টাকা দিয়ে আমার কিডনি আমি বিক্রি করেছি। আজ তক পর্যন্ত সেই কিডনি বেচতেছে তারা
ঢাকায় থাকে বা কলকাতা থাকে। 2011 সাল থেকে 2015 সাল পর্যন্ত কালাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের 23টি গ্রামের মানুষ কিডনি বেচাকেনার সাথে জড়িত থাকলেও সম্প্রতি আরও 8টি গ্রামের মানুষ জড়িয়ে পড়েছেন। এতে করে তারা প্রায় সময়ই কিডনি রোগের বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। কিডনি ড্যামেজের কারণে তার লাইফ থ্রেটানিং কন্ডিশন, ডায়ালাইসিসটা অত্যাধিক অতি প্রয়োজনীয় একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। এছাড়া অন্যান্য সমস্যা বা পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনেও একজন কিডনি দাতা আমাদের কাছে আসতে পারেন। যারা কিডনি দিয়েছে তারাই দালাল, তারা পার্শ্ববর্তী এলাকা গোবিন্দগঞ্জের মধ্যে কিডনি বেচাকেনা করতেছে। সাধারণ মানুষদের জনসচেতনতা বাড়াতে এবং কিডনি বেচাকেনা বন্ধে পুলিশ ও প্রশাসন কাজ করছে। জনগণকে সচেতন করার চেষ্টা করছি তারা যেন কিডনি চক্রের সাথে জড়িত না হয়। যারা জড়িত তারা যেখানেই হোক তাদেরকে আমরা বের করে আইনের আওতায় আনব। গণমাধ্যমের তথ্য মতে 2011 সাল থেকে 2020 সাল পর্যন্ত জেলার 23টি গ্রামের 3 শতাধিক মানুষ কিডনি বিক্রি করেছেন। সময় সংবাদ, জয়পুরহাট। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে ভোলার মেঘনা তেতুলিয়া ইলিশ শিকারে নদীতে জাল ফেলছেন জেলেরা। এই মুহূর্তে ভোলার মেঘনার পাড়ে আছেন রিপোর্টার নাসির উদ্দিন লিটন। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। লিটন। ধন্যবাদ ইমা। গত মধ্যরাতে মা ইলিশ রক্ষা অভিযান শেষ হওয়ার পরে ভোলার জেলে এবং মৎস্যজীবীরা, মাছ ব্যবসায়ীরা যে ইলিশ উৎসবের প্রত্যাশা করেছিল, আসলে আজকে অভিযানের পরের প্রথম দিনে সেই প্রত্যাশা তাদের পূরণ হয়নি। গত রাত থেকে যারা মাছ শিকারে নদীতে গেছে এবং নদী থেকে ঘাটে ফিরেছে তারা অনেকটাই হতাশ, কারণ তাদের প্রত্যাশিত ইলিশের দেখা মেলেনি। আমরা সকাল হতে ভোলা সদর উপজেলার বিভিন্ন মাছ ঘাটে যে চিত্রটি দেখেছি, যে এখানে যে মাছ ধরা পড়ছে সেখানে অধিকাংশই সাইজে ছোট, আর বড় যে ইলিশগুলো ধরা পড়েছে সেগুলো ম্যাক্সিমাম ইলিশেরই পেটে ডিম রয়েছে। ছোট ইলিশে এর মধ্যে কিছু ইলিশের ডিম ছেড়েছে। ভোলার মৎস্য বিভাগের কর্মকর্তারা, বিশেষজ্ঞরা এখানে ঘাটগুলোতে ইলিশ পর্যবেক্ষণ করেছে, যে ইলিশগুলো ধরা পড়েছে সেরকম। তো ওয়ার্ল্ড ফিশের ইকোফিশ প্রকল্পের একজন বিশেষজ্ঞ বলেছেন, সকালে এই ঘাটে এসে দেখে বলেছেন যে এখন পর্যন্ত তাদের পর্যবেক্ষণে 20 ভাগ ইলিশ ডিম ছেড়েছে। যদি 30 ভাগের বেশি ডিম ছাড়ে তাদের পর্যবেক্ষণে এমন আসে, তাহলেই তারা সফল হবে। আর জেলেদের প্রত্যাশা যে তারা আসলে মৌসুমের এখন শেষ দিকে, আর আবার 1-2 মাস পরেই আবার ইলিশের ধরা পড়বে না। এই সময় তারা আসলে সারা বছরের ধার দেনা পরিশোধ করে পুঁজি সংগ্রহ করে থাকে। যেহেতু ইলিশ এই অভিযানের পর ভালো ইলিশ পাওয়ার কথা, বেশি সংখ্যক ইলিশ পাওয়ার কথা, সেটা না পাওয়ার কারণেই তাদের আসলে হতাশা। এটা ইলিশ বেশি পাওয়ার পক্ষে জেলেদের যুক্তি হচ্ছে যে এই 22 দিন টোটাল মেঘনা তেতুলিয়া নদীতে জাল শূন্য ছিল। যেহেতু জাল শূন্য ছিল সে কারণে এখানে বেশি মাছ পাওয়ার কথা। আর মাছ কম পাওয়ার কথা বিষয়ে তাদের মতামত হয়েছে যে সামনে অমাবস্যার জোর রয়েছে, হয়তো সেই সময়ে এই মাছ বাড়বে। আমরা সকাল হতে দেখেছি যে ঘাট নদী থেকে মাছ ধরে এই ঘাটগুলোতে এনে সে মাছ বিক্রি করেছে। আর এই ঘাট থেকে এখন আমরা দেখছি যে মাছ এখান থেকে প্রক্রিয়া করে ঢাকা এবং চাঁদপুর, বরিশালে পাঠানোর জন্য যে প্রক্রিয়া আছে সেগুলো করছে ব্যবসায়ীরা। তো ইমা, এ ছিল আমার কাছে ভোলার মেঘনার পাড় থেকে মা ইলিশ রক্ষা অভিযানের পরে ইলিশ ধরার সর্বশেষ খবর। ভোলার মেঘনার পাড় থেকে সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নাসির উদ্দিন লিটন। সাধারণ মানুষকে সেবা দেওয়ার লক্ষ্যে কেনা হলেও রাজধানীতে বিভিন্ন প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হয়েছে বিআরটিসির 232টি বাস। সরকারি এসব বাস নিজেদের স্টাফ বাস হিসেবে ব্যবহার করছে সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠান। একদিকে গণপরিবহন সংকট, অন্যদিকে ভাড়ায় খাটছে সরকারি বাস। এতে সাধারণ মানুষের ভোগান্তি চরমে। নাজমুস সালিহির রিপোর্ট। ঘর থেকে বের হওয়া নগরবাসীর বাসের জন্য এমন অপেক্ষা ঢাকা শহরের নিত্যদিনের চিত্র। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও মেলে না গন্তব্যের বাস। তাই তো বাস দেখলেই হুমড়ি খেয়ে পড়ার মতো অবস্থা। ধাক্কাধাক্কি করে বাসে উঠতে পারাই যেন প্রতিদিনের চ্যালেঞ্জ। 30 মিনিট 45 মিনিট অপেক্ষা করার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত রুটগুলোতে গাড়ি পাই না। যতগুলো সিট আছে তার থেকে যাত্রী বেশি, অনেক সময় দাঁড়িয়ে যেতে হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির হিসেব বলছে, গণপরিবহনের সংকট সমাধানে রাজধানীতে প্রায় 700 বাস নামিয়েছেন তারা। খাতা কলমে বাসের সংখ্যা 700 হলেও যাত্রীরা বলছেন মাঝে মধ্যে দেখা মেলে বিআরটিসির বাস। বিআরটিসির বাসগুলো খুবই কম। তারা হচ্ছে এত পরিমাণ লোক নাই, আর এত পরিমাণ তার একটা স্টপেজে ওয়েট করে,
যে মানুষ ভয়ে বিআরটিসি তারা এখানে ওঠে না। এর উল্টো চিত্র দেখা যাবে রাজধানীর বেশ কয়েকটি এলাকায়, যেখানে অলস পড়ে আছে বিআরটিসির বাস। গণপরিবহন সংকটে রাস্তায় যখন মানুষের ভোগান্তি চরমে, তখন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে 232টি বাস ভাড়া দিয়ে রেখেছে বিআরটিসি। বাসগুলো নির্দিষ্ট যাত্রীদের জন্য ভাড়া না দিয়ে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার দাবি নাগরিকদের। বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া আছে। এটা আসলে চরম অনিয়ম, কারণ সাধারণ জনগণ চরম ভোগান্তি শিকার। যারা চাকরি করে তাদের কেন সুবিধা পাবে, সাধারণ জনগণকে এর জন্য সুবিধা পাবে না। তবে বিআরটিসির দাবি বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, বরং সব শ্রেণীর মানুষকে সমান সেবার আওতায় আনতেই তাদের এই উদ্যোগ। এখানে যদি শুধু ইনকামের কথা চিন্তা করতাম, আমরা সেবার কথা চিন্তা না করে, তাহলে কিন্তু আমরা এই প্রতিষ্ঠানগুলোতে গাড়ি দিতাম না। সকল স্তরের যাত্রীদের সেবায় কিন্তু আমরা বদ্ধপরিকর, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। গণপরিবহন সংকট সমাধানে নতুন 320টি বাস কেনার প্রকল্প গ্রহণ করেছে বিআরটিসি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে জেগে ওঠা চরে গড়ে উঠতে যাচ্ছে দেশের প্রথম পরিকল্পিত সরকারি অফিস ব্যবস্থাপনা, যেখানে একই সীমানায় থাকবে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয় এবং সার্কিট হাউস সহ অন্তত 44টি সরকারি দপ্তরের অফিস। 73 একর জায়গার উপর মিনি সেক্রেটারিয়েট ফর চট্টগ্রাম নামে এই প্রকল্প বাস্তবায়ন হলে দুর্ভোগ কমবে সেবা প্রার্থীদের। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কয়েক যুগ আগে কর্ণফুলী নদীর তীরে জেগে ওঠা এই চরে শেষ পর্যন্ত হতে যাচ্ছে মিনি সেক্রেটারিয়েট ফর চট্টগ্রাম। প্রধানমন্ত্রীর অনুশাসন পাওয়ার পরপরই শুরু হয়ে গেছে প্রকল্পটি এগিয়ে নেওয়ার কাজ। ইতিমধ্যে প্রাথমিক ডিজাইন করে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে চট্টগ্রামের জেলা প্রশাসন। এক একটি অফিস এক এক জায়গায় থাকাতে আসলে মানুষের অনেক ভোগান্তির সৃষ্টি হচ্ছে। সেই জন্য আমরা যেটি চেষ্টা করছি, চট্টগ্রামের 44টি সরকারি অফিস একই জায়গায় করার আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। বর্তমানে চট্টগ্রামের সরকারি 33টি প্রতিষ্ঠানের নিজস্ব কোনো কার্যালয় নেই। নগরীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব কার্যালয়ে সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের পাশাপাশি নিজস্ব কার্যালয় না থাকা সরকারি দপ্তরগুলির স্থান হবে এখানে। আদালত ভবন, দ্বিতীয় সার্কিট হাউস তৈরি হবে এই ভূমিতে। সে সাথে হাসপাতাল, ট্রেনিং একাডেমি এবং আবাসনের ব্যবস্থাও থাকছে এই পরিকল্পনায়। সব ধরনের সুযোগ সুবিধা সম্বলিত একটা সরকারি সমন্বিত কমপ্লেক্স তৈরি হবে। এদিকে চট্টগ্রামের ঐতিহ্য হিসেবে চিহ্নিত পরীর পাহাড়ে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের পাশাপাশি অবস্থান রয়েছে আদালত ভবনের। সময়ের সাথে এখানে কর্মব্যস্ততা বাড়ায় ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে পাহাড়ের উপর গড়ে ওঠা এসব স্থাপনা। এই অবস্থায় সরকারি দপ্তরগুলো সরিয়ে নিয়ে ওই পরীর পাহাড়কে সংরক্ষণের কথা বলছেন নগর পরিকল্পনাবিদ। পরীর পাহাড় আমাদের একটা ঐতিহ্যবাহী একটা স্থান, সেই পাহাড়কে অবৈধ স্থাপনা মুক্ত করে সংরক্ষণ করা হোক। আগামী বছর থেকে এই নির্মাণ কাজ শুরু হলে 2024 সালের মধ্যে এর কাজ শেষ হবে। একেবারে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে গড়ে উঠছে দেশের প্রথম পরিকল্পিত সরকারি স্থাপনা। এক সীমানার মধ্যে নিয়ে আসা হচ্ছে অন্তত 44টি সরকারি কার্যালয়কে। তবে যেহেতু নদীর তীরে হচ্ছে, সেখানকার প্রাকৃতিক পরিবেশ অটুট রেখে এই স্থাপনাগুলো তৈরি হবে এমনটি জানিয়েছে চট্টগ্রামের জেলা প্রশাসন। কর্ণফুলী নদীর তীর থেকে কমল দে, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নয়াপল্টনে বিএনপির সমাবেশ শেষে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, আটক বেশ কয়েকজন। পরিকল্পিতভাবে সম্প্রীতি নষ্ট করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। বিদেশিদের জন্য বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে সব সুবিধা দেবে সরকার, বাণিজ্য ও বিনিয়োগ সামিটে প্রধানমন্ত্রী। জোরদার করা হয়েছে বাণিজ্য কূটনীতি। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।